মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতেও যারা পড়াশোনা করেছো অলরেডি যাদের সিলেক্ট তোমরা কিন্তু এবার চাকরি পাবে। আর কোনো উপায় নেই, তাহলে নিজে লেগে থাকো, যেন জন লেবারের মতো পড়াশোনা করো, তবেই সম্ভব। 30টা গোল দিয়ে তারপরে হেরে যাওয়া তো কোনো প্রশ্নই আসছে না। তো 30 নাম্বার যেহেতু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, সেই জন্য আর অন্য কিছু ভাবার দরকার নেই। যদি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যদি আমি না বের করতে পারি, তাহলে এসএলএসটি হবে না। এটা ভেবে কোনো লাভ নেই। প্রত্যেকটা চাকরিতে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা আছে। যদি দেখি আমি স্যাটিসফ্যাকশনে আছি, আমি এটা ট্রায়াল অ্যান্ড এরর বা ট্রায়াল করার মতো পরীক্ষা দিচ্ছি, তাহলে সেই না পড়েও পরীক্ষা দেওয়া যেতে পারে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে হয়তো কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিরাজাম একাডেমি ক্লাসে। যবে থেকে এসএলএসটির নোটিফিকেশনটা বেরিয়েছে, তবে থেকে একটা অন্যরকম একটা হাইপ তৈরি হয়েছে যে কারা চাকরি পাবে, আমি কি যোগ্য, বা সত্যিই কি এই পরীক্ষার জন্য এলিজিবল, না আদতে এমনি আমি সময় টাইম নষ্ট করছি, টাইম পাস করছি। তো সেই নিয়ে আমার একটা ভিডিও দীর্ঘদিন ধরে করার ইচ্ছা ছিল। আমি আজকে সেটা নিয়ে হাজির। সমস্ত কোয়ারি তোমাদের দূর করার চেষ্টা করেছি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে, যে সত্যি এই হাইপ যে যেন এখানে পরীক্ষা দিলেই যেন সবাই চান্স পেয়ে যাবে, তাই কি? কোনোদিন পড়িনি, না পড়েই যে না একটা WBSLSTর 10 বছর বাদে একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনে আমি হয়তো না পড়েই পাস করে যাব, চাকরিও পেয়ে যাব, আমি যেটা কি সত্যি সম্ভব, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ডিটেলস লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকো, বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো কারা চাকরি পাবে। কারা চাকরি পাবে তার প্রথম হচ্ছে পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং মানে নিজের বেস্ট দাও, চাকরি নিয়ে যাও, নিজের বেস্ট, যে এটা লাইফের লাস্ট পড়া, এরপর আর পড়বো না। তাহলে তুমি পজিটিভ থিঙ্কিং এর মধ্যে আছো। কেউ বলছে যে এত বড় সিলেবাস পারবো না হয়তো, ব্যাস নেগেটিভ থিঙ্কিং, এখান থেকে তোমাকে সরে যেতে হবে, তাহলে আর ভিডিওটা দেখে লাভ নেই। তো পজিটিভ থিঙ্কিং যদি থাকে তাহলে সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাগুলো নিয়ে যাবতীয় প্রশ্নের কোয়েরি তোমাদেরকে বলবো। কি কি এই ভিডিওতে আলোচনা করতে চাইছি, যে কোন স্টুডেন্টদের এসএলএসটি পড়া উচিত, কারা আসলে চাকরি পাবে, আর অন্য লাইন থেকে যারা আসছো তারা এসএলএসটির পরীক্ষাতে আসা কি উচিত, না অলরেডি WBSLSTর বাদ দিয়ে অলরেডি হয়তো BCS এর প্রিপারেশন নিচ্ছিলে, ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছিলে, বা মিসলিনিয়াস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলে, CGL CHSL এইগুলোর প্রিপারেশন নিচ্ছিলে। হঠাৎ করে তোমার মনে হলো যে না এসএলএসটির একটা হিউজ একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তো এখানে চলে আসা উচিত। আদৌ কি আসা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। কোন পরীক্ষার কথা বলছি? কোন পরীক্ষা? যে পরীক্ষাটা টেন্টেটিভ শিডিউল অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেই পরীক্ষার কথা বলছি। টেন্টেটিভ শিডিউল 9, 10, 11, 12 এর WBSLST অর্থাৎ স্কুল টিচার হওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট হেড, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এইগুলো হওয়ার জন্য যে পরীক্ষার কথা বলছি সেটা হচ্ছে 9, 10 and 11, 12 লেভেল। টেন্টেটিভ একটা অনলাইন অ্যাপ্লিকেশন জাস্ট 2 দিন বাদে শুরু হবে, 16 থেকে শুরু হবে, আর তার অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 14-এ। 14 মানে প্রায় 1 মাস জুড়ে অ্যাপ্লিকেশনটা চলবে। টেন্টেটিভ রিটেন এক্সাম হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, মানে ম্যাক্সিমাম 3 মান্থ আছে। এই 3 মান্থের মধ্যে কিভাবে পড়াশোনা করলে আদতে চাকরি পাওয়া যাবে সেগুলোই একটু ভাবানোর চেষ্টা করছি। টেন্টেটিভ পাবলিকেশন, রেজাল্ট পাবলিকেশনের ডেট বলে দিয়েছে 4th উইক অফ অক্টোবর মাসের 4th উইক। ইন্টারভিউ ডেট দিয়েছে 1st থেকে 3rd উইক নভেম্বর। আর লাস্ট হচ্ছে, আদৌ হবে কিনা জানি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে পরীক্ষা নিতেই হবে, কিচ্ছু করার নেই, তো পরীক্ষা নিতেই হবে। সেটা স্লাইডলি যদি এইদিক ওদিক একটু চেঞ্জ হয়, আপাতত যা কেস পড়েছিল সেই কেসগুলোর এগেনস্টে হাইকোর্ট কিন্তু রিজেক্ট করেছে, বলে দিয়েছে যে না, পরীক্ষাটা অবশ্যই স্মুথলি নেওয়া হবে। ইন্টারভিউ ডেটের পরে দেখো পাবলিকেশন অফ প্যানেল, তার মানে 24 নভেম্বর। আর লাস্ট হচ্ছে রেকমেন্ডেশন লেটার বা কাউন্সিলিং এর ডেটটা হচ্ছে 29। মানে পুরো প্ল্যানিংটা কিন্তু 2025 সালের আগে সম্পূর্ণ করতে চেয়েছে। সিট সংখ্যা দেখে যাদের মাথা ঘুরে গেছে, সেই সিট সংখ্যাটাই আমি তোমাদেরকে একটু বলি।
বাংলা মিডিয়ামের সিট সংখ্যা বেশ কিছু, যথেষ্ট। 10 বছর ধরে পরীক্ষা হয়নি বাংলা মিডিয়ামে, মেল ফিমেলের 9, 10, 11, 12 এর আলাদা আলাদা করে সিট বলা হয়েছে। ফিমেলরা অ্যাডভান্টেজ পাচ্ছ, কারণ ফিমেলরা মেল ফিমেলের জায়গাও লড়াই করছো, আর নিজস্ব ফিমেলদের সঙ্গেও একটা লড়াই করছো। টোটাল যে সিট, তার সিটের সংখ্যা হচ্ছে এটা শুধুমাত্র বাংলা মিডিয়ামে। তো বাংলা মিডিয়ামে এই সিটের সংখ্যা বুঝতেই পারছো, তোমার তো লাগবে একটা সিট, তো এতগুলো সিট। হিন্দি মিডিয়ামে অবাক করে দিয়েছে, অতিরিক্ত সিট। হিন্দি মিডিয়ামও কিন্তু যথেষ্ট সিট। এই সিটগুলো দেখে নাও, মেল ফিমেলের 255, 19, ফিমেলে হচ্ছে 64 আর 3। হিন্দি মিডিয়াম মানে সেই তো তুমি ইংরেজিতেই পরীক্ষা দিচ্ছ, সেই জন্য বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম সেটা কিছুই না। কিন্তু তোমার হিন্দি মিডিয়াম যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে তবেই তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে। তাহলে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ভ্যাকেন্সি স্ট্যাটাস হচ্ছে এটা। ঠিক একই রকম ভাবে ইংলিশ মিডিয়ামের ভ্যাকেন্সি স্ট্যাটাস আছে, দুটো 7টা, ওইদিকে হচ্ছে 0 আর 3। তারপরে চলে আসো উর্দু মিডিয়াম। উর্দু মিডিয়ামও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তো উর্দু মিডিয়ামের ভ্যাকেন্সি এটা। লাস্ট আবার দেখতে পাচ্ছি তেলেগু, নেপালি মিডিয়ামের ভ্যাকেন্সি আছে। নেপালি মিডিয়ামের ভ্যাকেন্সি মানে ওই দার্জিলিং এর সাইডটাতে যারা শিলিগুড়ির ওই দিক থেকে, তাদের জন্য এটা। তো নেপালি যদি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেক্ষেত্রে নেপালি মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি এবার আছে। তেলেগু মিডিয়ামের ভ্যাকেন্সি আছে, যদিও সংখ্যাটা মাত্র 3, কিন্তু এতগুলো ভ্যাকেন্সি থাকার পর ছেলেপেলেগুলো অন্য লাইন থেকে সব সরে ভাবছে যে এই পরীক্ষাটাতেই বসবো, আর কিচ্ছু করবো না। হয়তো হতে পারে সে 90% অলরেডি বিসিএস এর সিলেবাস কভার করে ফেলেছে, হতেই পারে। তাহলে এই পরীক্ষাটা কি আদৌ দেওয়া উচিত? বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে করে বলবো। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এক্সাম হবে? ইয়েস, উত্তর ইয়েস, এক্সাম হবে, হতেই হবে, বাধ্যতামূলক, কারণ সুপ্রিম কোর্টের রায়টাকে মানতে হবে। এক্সাম হলে আমার কি পড়াশোনা করা উচিত? অবশ্যই শুরু করে দেওয়া উচিত। অনেক ছেলেপেলে এখনো বিশ্বাস করছে না, তারা কি করছে যে ফর্ম ফিল আপ শুরু হবে তারপর থেকে পড়াশোনা শুরু করব। আমি বলছি না, সময় নেই, সময় একদমই নেই। ফর্ম ফিল আপ পর্যন্ত ওয়েট করো না, তার আগেই পড়াশোনাটা শুরু করো, কারণ এই সুযোগ তোমার বারবার আসবে না। 10 বছর বাদে সুযোগ এসছে, এটার মানে হচ্ছে হয়তো নেক্সট 5 বছর আর কোনো পরীক্ষাই হবে না, বা হয়তো 10 বছরও লেগে যেতে পারে। সেই কারণে একদম আর সময় ব্যয় করো না। যারা পড়াশোনার মধ্যে আছো তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। অনেকে বলছে যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি কি পাবো? তো তার উত্তর আমি দিচ্ছি যে বয়স হয়ে গেছে, লাস্ট সুযোগ, কি করবে, কি করলে তুমি পেতে পারো, তার উত্তর আমি দিচ্ছি। 10 বছর যেহেতু এক্সাম হয়নি, কম্পিটিশন কেমন হবে? উত্তর হচ্ছে টাফ হবে। টাফ হবে কেন? কারণ কম্পিটিশন টাফ এই কারণে, এমনিতেও আমরা জানি যে কোশ্চিন কঠিন হলো না সহজ হলো সেটা কিছুই এসে যায় না। কোশ্চিন খুব টাফ, কাট অফ মার্কস নেমে যাবে। কোশ্চিন খুব ইজি, কাট অফ মার্কস উপরের দিকে থাকবে। সেই তো আমার 1:6 অনুপাতে, 1:6 অনুপাতে, তো আমার 1:16, 1:1.6, 1:1.6 মানে হচ্ছে যে 100 জনের মধ্যে 160 জনকে ডাকা হবে, তো সেই অনুপাতে নেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবে কাট অফ মার্কসটা হাই হবে বা কম হবে। সেই জন্য কোশ্চেনের লেভেল কি হলো সেটা নিয়ে ঘাবড়ানো দরকার নেই, কিন্তু কম্পিটিশনটা টাফ হবে এই কারণে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট অনেকজন, প্রচুর অ্যাপ্লিকেন্ট, প্রচুর। তার মধ্যে প্যানেল বাতিলের যে অ্যাপ্লিকেন্ট আছেন 2016 সালের যারা, ওনারাও আছে, তার মানে অ্যাপ্লিকেন্ট কিন্তু প্রচুর। তাহলে টাফ কম্পিটিশন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এতদিনের যে পড়ানোর আমার এক্সপিরিয়েন্স, সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে আমি তোমাদেরকে আমার যতটা মনে হয়েছে সেইগুলো বলার চেষ্টা করছি। যেমন এসএলএসটির খবর পাওয়ার পরেই বেশ কিছু ক্যাটাগরির স্টুডেন্ট আছে। আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। 3টে ক্যাটাগরি ভাগ করেছি কেন? কারণ এমন কিছু ক্যাটাগরি আছে যারা 2016 পরে শুধু এসএলএসটি পড়েছে আর কিচ্ছু পড়েনি। সেটা আমার নিজস্ব পার্সোনালি পরিচয় আছে এরকম, যে আর স্যার মানে হয় না যে কেউ কেউ থাকে এরকম যে স্যার ছোটবেলা থেকে আমার সম্পর্ক, আমার ইচ্ছে ছিল যে আমি টিচারই হব। মানে বাবা মা যেন ইনবিল প্রথম থেকেই যেন তার ইচ্ছে ছিল যে আমি টিচিং প্রফেশনেই যাব, অন্য প্রফেশনে যাব না। তো তারা দেখবে লেগেছিল মানে কি 10 বছর ধরে পরীক্ষা হচ্ছে না, বলছে স্যার অন্যদিকে মন বসছে না। মানে হয় না মিসলিনিয়াসের পরীক্ষা দিচ্ছ, পড়তে পড়তে বলছে আমার দ্বারা ওটা হবে না, কারণ আমার ওই জেনারেল নলেজগুলো নেই। বা হয়তো তুমি বিসিএস এর জন্য
খাটছো বা ইউপিএসসির জন্য খাটছো, গিয়ে বুঝে গেছো যে না এই জায়গায় আমার জন্য নয়, এত ডিটেলস হয়তো পড়তে পারবো না, তারা কিন্তু এসএলএসটির জন্যই লেগে আছে। 2016 পর থেকে এসএলএসটির জন্য লেগে আছে। এই ধরনের কিছু স্টুডেন্ট আছে, তারা অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। আর কিছু জন আছে যারা কিছুদিন এসএলএসটি পড়েছে, তারপর অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এসএলএসটি পড়লো কিছুদিন, তারপর অন্য পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। কিছু কিছু ছেলেপেলে এমনও আছে প্রস্তুতি নিয়েছে, সেই ছোটখাটো চাকরিও পেয়ে গেছে, হতে পারে। আর কিছু কিছু ছেলেপেলে আছে একদম নিউ জেনারেশনের ছেলেপেলে, যারা হচ্ছে গ্র্যাজুয়েশনটা সবেমাত্র করে মাস্টার ডিগ্রি আর করলো না, সঙ্গে সঙ্গে বিএড করলো, বিএড করেই তারপরে সে সাবজেক্ট কোনোদিনও সেইভাবে সাবজেক্ট পড়েনি, গ্র্যাজুয়েশন করেছে, বিএড করেছে, জানে যে আমি আর পাবো না, দিয়ে সে তার কোনো রকম সাবজেক্ট পড়েনি। এই তিনটে ক্যাটাগরিকে আমি ডিস্ট্রিবিউট করেছি, ভাগ করেছি। এই তিনটে ক্যাটাগরি নিয়ে আমি টুকটাক একটু আলোচনা করব। জাস্ট আমার এক্সপেরিয়েন্সটাকে আমি ঢেলে দিতে চাইছি, আর কিছুই না। যেটুকু আমি জানি সেই এক্সপেরিয়েন্সটাকে ঢালবো। তো তুমি লাস্ট পর্যন্ত থাকো, বুঝে যাবে যে কি হতে চাইছে। তাহলে যারা এসএলএসটি পড়েছে 2016 পর থেকে, এসএলএসটি নিয়েই তার ধ্যান জ্ঞান, আর অন্য কিছু ধ্যান জ্ঞান নেই। এমন হয়েছে, এমন কিছু কিছু ছেলেপেলে আছো যারা আমার কাছে পড়তে এরকম আছো, তারা 2বার 3বার 4বার অলরেডি সিলেবাস শেষ করে দিয়েছো। তার মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা ছিল সেখানে আরো লেগে পিটে ছিলে। আর আমি তোমাদেরকে বলতাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট সংখ্যা অনেক কম ছিল, যদিও সেটা এখনো ফাইনাল রিক্রুটমেন্ট হলো না। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের সিট সংখ্যা কম থাকার পর আমি ওই সময় বলেছিলাম যে তোমরা এই টেস্টটাকে ট্রায়াল টেস্ট ভাবো, যে এই টেস্টটাতে যদি হয়ে যায় তো খুবই ভালো, যদি আমি এখানে চান্স পেয়ে যাই খুবই ভালো, যদি না চান্স পাই তো পরবর্তীতে একটা বড় একটা টেস্ট আসবে, বিশাল বড় টেস্ট, সেটা হচ্ছে এসএলএসটি, সেটা আসবে। সেটার জন্য তুমি এবার ফাইনাল একদম লাস্ট টেস্ট হিসেবে ভাবতে পারো যে ওটা আমার টেস্ট ছিল, এটা ফাইনাল। তাহলে ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতেও যারা পড়াশোনা করেছো অলরেডি, যাদের সিলেবাস শেষ, তোমরা কিন্তু এবার চাকরি পাবেই। তোমাদেরকে কিন্তু এবার চাকরি পেতেই হবে, লেগে থাকতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে নিয়ে আর কিচ্ছু বলার নেই, তোমরা শুধু রিভিশন দাও, রিভিশন দাও, আর তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দাও। রিভিশন আর মক টেস্ট, তোমার সিলেবাস ধরে ধরে পড়ার দরকারও নেই, তোমার অন্যরকম ভিডিও কোর্স বিভিন্ন টিচারের কাছে জয়েন করারও দরকার নেই। তোমরা শুধু রিভিশন দাও। রিভিশন দেবে কোথায়? টেক্সট বই, বিভিন্ন রকম টেক্সট বই থেকে থিওরিটিক্যাল জায়গা, আর ভ্যারাইটিস মক টেস্ট গুলো দাও। দিলেই দেখবে নিজের প্রতি কনফিডেন্স গ্রো করবে, তারপরে চাকরিটা পাবে। সো এসএলএসটি বাকিদের তুলনায় অনেক ভালো পজিশনে 2016 পর থেকে যে সমস্ত স্টুডেন্টরা আছে, যারা শুধুমাত্র এসএলএসটিটাকে ধ্যান জ্ঞান নিয়ে সারাক্ষণ লেগেছিল, তারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রস্তুত। সো এই পরীক্ষাটাকে আর মিস করা যাবে না। ভাগ্য যদি ভালো থাকে, তোমার যদি ওই 1 ঘন্টা টাইম যদি পরীক্ষার হলটা যদি ভালো থাকে, তুমি চান্স পেয়ে যাবে, এইটুকু বলা যেতে পারে। না চান্স পাওয়ার মতো কিছুই নেই। তো এই ক্যাটাগরি ছেলেপেলেগুলোকে আমরা যেন একদম বলতে পারো যে এরা উঁচু লেভেল অলরেডি আছে, এরা অলরেডি অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। আরেকটা ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন করেছো, কিন্তু গ্র্যাজুয়েশন বিএড করে তারপরে আর পড়াশোনা করোনি। তোমার যদি সেকেন্ড অপশন না থাকে, গ্র্যাজুয়েশন বিএড করেছো আর পড়াশোনা করোনি, কিন্তু বসে আছো বাড়িতে, কোনো রকম বিজনেস করছো না, বাবা মার বিজনেসও সামলাচ্ছ না, কিছুই করছো না, তাহলে আর তো অপশন নেই। যদি তুমি বিজনেস সামলাও তাহলে ওই দিকেই চলো। নিজে একটা বিশাল বড় বিজনেস করে নিয়েছো অলরেডি, একদম স্বাচ্ছন্দ্যে আছো, ভালোভাবেই আছো, তাহলে ওই দিকটা সামলাও, এই দিকটা নিয়ে তোমাদের আর ভাবার কোনো দরকার নেই। কিন্তু যদি বিজনেসও করতে পারছো না, বিএড অলরেডি করে নিয়েছো, বাড়িতে বসে আছো, একটা সুযোগ তোমরা ট্রাই করতে পারো। এবার যদি পড়াশোনাটা লেগে থাকো, পড়াশোনাতে একদম ছেড়ে দিয়েছিলে, এবার তুমি আর কোনো উপায় নেই, তাহলে নিজে লেগে থাকো, যেন জন লেবারের মতো পড়াশোনা করো, তবেই সম্ভব। প্রচুর লেবার দিতে হবে, নিজেকে লেবারই ভাবো, দিয়ে তারপরে পড়াশোনাটা করো, তবেই সম্ভব। আদারওয়াইজ কিন্তু এই টাফ পরীক্ষাটাতে, টাফ এক্সামটাতে টিকতেই পারবে না। সেই জন্য অন্য অপশন যদি থেকে যায় তাহলে ওখানে চলে আসো, আর কিছু ভেবো না। যদি অন্য অপশন না থাকে, যদি কোনো রকম অপশন না থাকে, যদি গ্র্যাজুয়েশনের পরে বসেছিলে, হয়তো নিজে টিউশন পড়াচ্ছিলে, সেটাও হতে পারে যে ভ্যারাইটিস
11-12 এর বাচ্চাদের পড়িয়েছো, তুমি অ্যাডভান্টেজ কিছুটা পাবে। এবার এই দিকটাতে ফোকাস করো, তোমার হওয়ার চান্স আছে। এই দিকটা ফোকাস করো, হওয়ার একটা চান্স আছে, লেগে থাকতে হবে তবে। আরেকটা ক্যাটাগরির আছে, সেটা হচ্ছে 2016 সালের ওল্ড ক্যান্ডিডেট। আমি এই কারণে বলছি, প্যানেল বাতিল হয়ে গেছে যে সমস্ত টিচারদের, খুব দুঃখজনক হলেও সত্য। তো সেই প্যানেল বাতিল হয়েছে, সেই সমস্ত টিচারদের কিন্তু আর উপায় নেই, চাকরি তো পেতেই হবে, কিছু করার নেই। নাহলে তো লোকলজ্জা, চক্ষু লজ্জা, অনেক রকম সমস্যা, সামাজিক একটা জায়গা থেকে আমরা বলছি যে সমাজে পরিচয় দিতে গেলে আমাকে চাকরিটা আবার ফিরে পেতে হবে, আর উপায় নেই। কিন্তু একটা জিনিস বলে রাখবো, এক্সপেরিয়েন্সের তো একটা দাম আছে রে বাবা, ম্যাচুরিটির তো একটা দাম আছে। তো নিউ কামার যারা আছে তাদেরকে নিয়ে অত চিন্তা করতে হবে না। নিউ কামার যারা আছে তারা কিন্তু সেই লেভেলের পড়াশোনা করেনি, একদম নিউ যারা, কিন্তু 2016 পর থেকে যারা কম্পিটিশন দিচ্ছিল 2016 পরে চাকরি পায়নি কিন্তু পড়াশোনা করে গেছে, তাদের সঙ্গে লড়াই আছে। বাট অ্যাডভান্টেজটা কোথায়? 30 নাম্বারের একটা অ্যাডভান্টেজ আছে। সো প্যানেল বাতিলের টিচার যারা আছেন তাদের কিন্তু 30 নাম্বারের অ্যাডভান্টেজ নিয়েই আপনারা এগোচ্ছেন। 30 নাম্বারের অ্যাডভান্টেজ নিয়ে যখন এগোচ্ছেন, তো বাকি যে যারা 2016 পর থেকেও যারা পড়াশোনা করছিল তাদের থেকেও তো 30 নাম্বার এগিয়ে, বলে না যে 30টা গোল অলরেডি পেয়ে গেছে। 30টা গোল দিয়ে তারপরে হেরে যাওয়া তো কোনো প্রশ্নই আসছে না। তো 30 নাম্বার যেহেতু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, সেই জন্য আর অন্য কিছু ভাবার দরকার নেই। বিকল্প যদি ডিসেম্বরের পরে কেস বা হিয়ারিং এর পর যাই হোক না কেন বিকল্প যদি চলে আসে, পরীক্ষা যদি না দিতে হয়, তাহলে তো বেঁচে যাওয়া গেল, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু পরীক্ষা যদি দিয়ে আবার নিজেকে যাচাই করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়, তাহলে এই কম্পিটিশনে বসতে গেলে একদম আদা জল খেয়ে নেমে পড়তে হবে, নিজেকে একদম হার না মানা সৈনিকের মতো লড়াই করতে হবে, লড়ে যেতে হবে, কিছু করার নেই। যারা গ্রাজুয়েশন করেছে, সবে গ্রাজুয়েশন করেছে, তারা না সেই লেভেলের পড়াশোনাটা করেনি। করোনার কাল থেকে, করোনার পর থেকে যে সমস্ত বাচ্চাগুলো গ্রাজুয়েশন করে এসছে, সেই লেভেলের পড়াশোনা করেনি। একটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে, একটা ক্যাটাগরির ছেলে মেয়ে আছে যারা গ্রাজুয়েশন লেভেলে খুব ভালো নাম্বার পেয়েছিল কিন্তু অনলাইনে পরীক্ষা দিয়েছিল, তারা তারপরে হয়তো বিএড করেছে। ওদের সঙ্গে কম্পিটিশন কিন্তু ওল্ড ক্যান্ডিডেট যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন তাদের কিন্তু নয়। তাহলে ওল্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের সঙ্গে কম্পিটিশনটা হচ্ছে ওই একদম 2016 বা ওই সময়ও পরীক্ষা দিয়েছিল কিন্তু চান্স পায়নি, ভাগ্যচক্রে বলতে পারি, বা বিভিন্ন রকম করাপশনের জন্য চান্স পায়নি, তাদের সঙ্গে একটা টাফ কম্পিটিশন আছে। বাট 30 নাম্বারের অ্যাডভান্টেজের জন্য ওল্ড ক্যান্ডিডেট কিন্তু প্রথম থেকে এগিয়ে। তাহলে বিকল্প যেহেতু নেই, ওল্ড ক্যান্ডিডেটকে পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। নেক্সট চলে আসি আরেকটা ক্যাটাগরি নিয়ে আমরা ভাববো, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রফেশনে আছে, অলরেডি চাকরি করে। অনেকে দেখা গেল যে হয়তো পুলিশে চাকরি করছে, অনেকে দেখা গেল অঙ্গনারীর যে চাকরিগুলো আছে সুপারভাইজার হিসেবে চাকরি করছে। অনেকজন, মানে আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি, কারণ ওনারা বারবার ফোন করে আমাকে বলে যে এই পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটা হচ্ছে, প্র্যাকটিক্যালি আমি বুঝতে পারছি। যারা ওয়ার্কিং প্রফেশন আছে, বা আমি কথা বললাম যে বিভিন্ন রকম আইটি প্রফেশন আছে, আইটি প্রফেশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই পরীক্ষাটা চান্স পেতে গেলে কিন্তু টাফ কম্পিটিশন, পুরো চাকরি ছেড়ে দিয়ে যদি আদা জল খেয়ে নামা যায় তবেই হয়তো হবে, আদারওয়াইজ হবে না। এটা কিন্তু একদম স্পষ্ট কথা, অত সহজে হবে না। কারণ ওয়ার্কিং প্রফেশনে একটা সারাদিনের পরিশ্রমের পর যদি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যদি আমি না বের করতে পারি, তাহলে এসএলএসটি হবে না। এটা ভেবে কোনো লাভ নেই, এসএলএসটি হবে না। এটা সত্যি, এটা চরম সত্য কথা, মানে এটা অপ্রিয় সত্য কথা বলে না, যেটা হচ্ছে অপ্রিয় সত্য কথা। সেই কারণে যদি ওয়ার্কিং প্রফেশনে কেউ থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে আইদার ওখান থেকে বেরিয়ে এসে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম সময় বাইরে বের করতে হবে। তারপরে সাবজেক্টের একটা নলেজেরও দরকার, সাবজেক্টের নলেজ যদি থাকে, তার সঙ্গে যদি 6 থেকে 7 ঘন্টা একটা প্র্যাকটিস হয়, প্লাস যদি ভিডিও লেকচার বিভিন্ন রকম কোর্স থেকে বা ইউটিউব থেকে নিজস্ব কিছু এমসিকিউ বুক থেকে উদ্ধার করার যদি টেন্ডেন্সি থাকে, বা অঙ্কগুলো কষতে ভালো লাগে, তাহলে সেই সমস্ত ওয়ার্কিং প্রফেশনের ক্যান্ডিডেট যারা থাকবেন তারা অবশ্যই এই পরীক্ষার জন্য একবার ভাবতে পারেন। কিন্তু কম্পিটিশন হাই, এই কম্পিটিশন হাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওয়ার্কিং প্রফেশন থেকে বেরিয়ে এসে কেউ হয় যে হয়তো
টিউশন পড়াচ্ছে, দিনের পর দিন প্রচুর টিউশন পড়াচ্ছে, সেই সমস্ত স্যাররাও কি করছেন, টিউশনটা কমিয়ে দিচ্ছেন। কেউ কেউ দেখা গেল যে মিশনে থাকছে, কেউ কেউ দেখা গেল যে ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছে। যদি স্কুলে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার পর তারপরে যদি মনে করে যে এখানেও আমি করবো, সারাদিন ক্লাস করার পর এটা করবো, হবে না। তাহলে আইদার ভলেন্টিয়ার সার্ভিস থেকে রিটায়ার করতে হবে, কারণ দেখতে হবে যে কোন প্রভিশনটা বেশি, মানে কোনটা আমার বেশি দরকার, প্রায়োরিটিটা দেখতে হবে যে প্রায়োরিটিটা কোনটা বেশি দরকার। আমি কি যে সার্ভিসটা দিচ্ছি, ভলেন্টিয়ারি সার্ভিস যাই দিচ্ছি, সেটা কি আমার কাছে পারফেক্ট, আমি কি ওইটুকুতেই খুশি? যদি ওখানে খুশি থাকি তাহলে এইদিকে ভাবার দরকার নেই। যদি দেখি যে না ওটা আমার হবে না, তাহলে আইদার ওই যে বলে না যে লিয়েন নিয়ে মানে 6 মাসের জন্য লিয়েন, যে আমি 6 মাস স্কুলে আসতে পারবো না, বা 6 মাস এই চাকরিটা করতে পারবো না, বা 6 মাসের জন্য আমি লিভ চাইছি। 6 মাস পরে যদি আমি এই দিকে না পেতে পারি, অর্থাৎ WBSLST যদি চান্স না পাই, আবার ফিরে যাওয়ার যেন একটা অপশন থাকে, সেই শর্তে ওয়ার্কিং প্রফেশন থেকে একটু রিটায়ারমেন্ট, সাময়িক একটু রিটায়ারমেন্ট নেওয়ার পর তারপরে যদি কেউ 6 থেকে 7 ঘন্টা মিনিমাম টাইম বলেছি, তার থেকে বেশি টাইম বের করে পড়াশোনা যদি করে, তাহলে হয়তো এই পরীক্ষাটা তাদের জন্য। আদারওয়াইজ এটা চরম সত্য, এখানে কিন্তু হবে না। মানে যখনই আমি ফিল করছি যে একটা স্যার বিশাল বড় পরীক্ষা, বিশাল ভ্যাকেন্সি, আমি কি পারবো, মানে সবাই এসে এখানে যদি ঝগড়াঝাটি করে, তাহলে কিন্তু প্রথম থেকেই হেরে গেলে মানে কি, কিছুই পড়বো না, না পড়ে কি পেরে যাব? স্যার পড়াশোনা কিছু না করে করা যাবে? আমি যে অসম্ভব। এটা তো সত্য যে তুমি প্রচুর পড়াশোনা করেছো, তারপরেও নাও পেতে পারো। কম্পিটিশন না, কম্পিটিশন পরীক্ষা, প্রচুর পড়াশোনা করেছো, সিট লিমিটেড, তাহলে তুমি নাও পেতে পারো। না পড়াশোনা করলে পারবে না, তার গ্যারান্টি আমি দেব। যে তুমি পড়াশোনা করোনি, ও অত কিছু ভাবতে হবে না, তুমি চাকরি পাবে না কোনোদিন। তাহলে পড়াশোনা করতেই হবে, দেন নাও পেতে পারো, সেইভাবে ভাবতে হবে। সো ওয়ার্কিং প্রফেশনে যারা আছেন তাদের দ্বন্দ্ব আমার মনে হয় আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। টাফ কম্পিটিশন এই সেন্সে, টোটাল আমার MCQ হবে 60 খানা, 1 মার্কস করে, টাইম আমি 1 মিনিটের মতো করে পাচ্ছি। তো দেন অ্যান্সার করার মতো ক্ষমতা তৈরি হবে তখনই যখন প্রচুর প্র্যাকটিস হবে। প্র্যাকটিস না হলে দেন কষা যাবে না। কেউ যদি মনে করে আমি প্রত্যেকটা কোশ্চিন কমে হয়তো সলভ করব, বা তার হয়তো ফর্মুলাগুলো তৈরি করে সলভ করার ক্যাপাসিটি আছে, কিন্তু সে কোনো মতেই সলভ করতে পারবে না। ফর্মুলা তৈরি করে সলভ করে দিলে তাকে টাইম দিতে হবে, যে তোমার জন্য টাইম হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে তুমি পারবে তো? আমি যে হ্যাঁ পারবো, তবেই চাকরি পাবো। অর্থাৎ এমন কিছু টিচার আছেন, এমন কিছু সার্ভিস হোল্ডার অলরেডি সার্ভিস করছেন, এমন স্যার ম্যাডাম আছে, তাদের দক্ষতা ছিল, প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু সেই সমস্ত স্যার ম্যাডামের স্লো হয়ে গেছে মানে কি, এবার সব ফর্মুলাগুলো দেন বা ট্রিকগুলো দেন মনে নেই। সেই সমস্ত স্যার ম্যাডামদেরকে যদি আমরা 1 ঘন্টার জায়গায় যদি 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিই, উনি ফুল অ্যান্সার করে চলে আসবেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে করতে পারবেন না, কারণ ট্রিকগুলো ভুলে গেছেন। সেই কারণে প্রচুর পড়াশোনা করতে হবে। সেই যুক্তিতে ওয়ার্কিং প্রফেশন থেকে এখানে এসে করতে গেলে কিন্তু একটু ভেবেচিন্তে নিজের পজিশন বুঝে ভাবতে হবে, তারপরে হবে। কনক্লুশনটা কি হলো, এত কথাবার্তা বলার পর কনক্লুশনটা কি, খুব ভালো করে জানি যেটা, যে আলাদা আলাদা সিচুয়েশন তো আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। কিছুদিন ধরে ফোন রিসিভ করছি, বুঝতে পারছি যে কি ক্যাটাগরির হতে পারে। বেশ কিছু ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে স্যার বিয়ে হয়ে গেছে, 6 মাস হলো, সবে বিয়ে হয়েছে, বা কারো হয়তো সবে বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, আমি কি করে স্যার সামলাবো, সত্যি ক্রিটিক্যাল। তো সেই জায়গাটাকে নিজেকে পরিস্থিতি বুঝে তোমাকে ম্যানেজ করে চলতে হবে। এটা একটা। সবে কেউ আছে যে একটা নতুন চাকরিতে জয়েন করেছে, সেখানে আমাকে লিএন কিছু দেবে না, আমি ওখান থেকে বেরিয়ে আসবো কি করে? তো বেরিয়ে এসে যদি দেখো যে না ওই চাকরিটা আমি স্যাটিসফাইড আছি, প্রত্যেকটা চাকরিতে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা আছে। যদি দেখি আমি স্যাটিসফ্যাকশনে আছি, আমি এটা ট্রায়াল অ্যান্ড এরর বা ট্রায়াল করার মতো পরীক্ষা দিচ্ছি, তাহলে সেই না পড়েও পরীক্ষা দেওয়া যেতে পারে। ফিউচারে যদি পরীক্ষা হয় তখন হয়তো ভালো করে দেবো, কিন্তু ফিউচারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, সেটা বোঝাই যাচ্ছে যে 10 বছর ধরে যখন পরীক্ষা নিতে পারিনি, তাহলে টাইম লাগবে, কিছু করার নেই। তো ফিউচারে পরীক্ষার কথা ভেবে এই পরীক্ষাটা দেওয়ার কোনো মানেই নেই। যদি এই পরীক্ষাটা দিতে হয় 3 মাস টাইম, সেই টাইমটাতে তুমি কতটা নিজেকে গুছিয়ে নিতে পারবে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। নিজেকে গুছিয়ে নিয়ে তার উপর ডিপেন্ড করছে। এবার আসি যেটা বলার, সেটা হচ্ছে যে আমি এবার প্রমোশন করব। প্রমোশনের কিছুই না, যে যদি তোমার মনে হয় আমাদের যে এসএলএসটির যে ব্যাচটা আছে, সেখানে ইউটিউবেও প্লে লিস্টে অনেকগুলো প্লে লিস্টে
ভিডিও লেকচার আছে, সেই ভিডিও লেকচারগুলো পরপর যদি দেখে যায় তাহলে কিছুটা তো উপকার অবশ্যই হবে, কিছুটা উপকার হবে। ইউটিউবের চ্যানেল এটা, সেই চ্যানেলে অনেক প্লে লিস্ট করে সাজানো আছে, বেশ কিছু ভিডিও লেকচার আছে। কেন? তার কারণ হচ্ছে আমরা 2020 থেকে শুধু এসএলএসটি পড়াচ্ছি, যেখানে কোনো পরীক্ষার কোনো কিছুই ছিল না। যেন আমরা আশায় ছিলাম যে পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, কোনো না কোনো দিন হবে, একদিন না একদিন হবে, এই আশায় থেকে থেকে প্রায় 5 বছর ধরে পড়ানো হচ্ছে। তো অনেক ভিডিও লেকচার পরপর আছে। তোমরা এই ইউটিউবের সিরাজাম একাডেমির এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেখান থেকেও অনেক উপকার হবে। যারা যারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো, অলরেডি তার 2-3 বার সিলেবাস শেষ, তারা সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি নিজে থেকে স্টাডি করো, তাদের জন্য আলাদা করে আর কোনো সাজেশন নেই। হ্যাঁ, সেলফ স্টাডি করার পর তোমরা যদি মনে করো যে আমি মক টেস্ট শুধু নেব, যে স্যার আমি মক টেস্ট নেব, মক টেস্ট দেখো, মক টেস্ট ক্রিয়েট করে মক টেস্ট দেওয়া কিন্তু বড্ড টাফ। কারণ কোনো একটা চ্যাপ্টার মক টেস্ট মানে সেখানে 30টা করে যদি আমি 60টা কোশ্চেন দেই দুটো টেস্টে, তো 60খানা এমসিকিউ হয়ে গেল। আর সেই 60টা এমসিকিউ গ্রুপ থিওরির কথা বলছি, গ্রুপ থিওরি 60টা এমসিকিউ মানে অনেক এমসিকিউ, সেখান থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে। সেই এমসিকিউর আমরা যে মক টেস্টটা নিচ্ছি সেখানে কিন্তু সলিউশন পর্যন্ত আছে। তো যে সমস্ত ছেলেপেলেদের খুব সুন্দর প্রিপারেশন অলরেডি হয়ে আছে, মক টেস্ট নাও, হেল্প হবে এইটুকু বলতে পারি। যদি মনে করো যে না আমার একটু ভিডিও লেকচারও দরকার, আমার একটু ভিডিও লেকচারও পরপর একটু দেখতে চাইছি, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা আমার এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স নিতে পারো। তবে আগে কন্টেন্ট দেখে নাও। এইটুকু আশ্বস্ত করতে পারি যে ফুল সিলেবাস কভার করা হবে, কিছু কিছু রেকর্ডিং ক্লাস দেওয়া হবে। তার মধ্যে এই রিসেন্ট যখনই নোটিফিকেশন এসছে, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টার ওপর হচ্ছে। সো টানতে হচ্ছে, বুঝতেই পারছো, তো প্রচুর টানতে হচ্ছে। যারা ক্লাস করছে তারা জানে। 11-12 যদি তুমি নিয়ে নাও, 9-10টা কভার করে গেল। 9-10 নেওয়ার কোনো দরকার নেই। 9-10 যদি নাও, 11-12 এর শুধু টপিক যেগুলো এক্সট্রা টপিক সেগুলো বাদ আছে। 9-10 এর জন্য কোর্স ফি 6 মাসের জন্য এটাও 6 মাসের জন্য, এটা ইনক্লুডিং মক টেস্ট, মানে সমস্ত মক টেস্ট, লাইভ ক্লাস, যত কিছু আছে সমস্ত কিছু, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু এটা পেয়ে যাবে। যদি মনে হয় যে আমি এই কোর্স কিচ্ছু পারচেস করবো না, তোমরা এই সিরাজাম একাডেমি প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে নাও, কিচ্ছু পারচেস করতে হবে না। কারণ ওখানে প্রচুর আনলক করে ভিডিও লেকচার আছে, সেই ভিডিও লেকচারগুলো পরপর দেখে নেবে। আলাদা করে তোমাদেরকে কেউ ফোন করেও জ্বালাবে না যে তুমি এই কোর্সটা পারচেস করো, না জ্বালাবে না। তোমার যদি মনে হয় যে না এটা নিলে আমার উপকারী হবে, অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো ভিডিও লেকচার আছে, অনেকগুলো পিডিএফ আছে, অনেকগুলো টেস্ট আছে, যদি তোমার মনে হয় যে এটা আমার সুবিধা হবে তখনই পারচেস করবে, আদারওয়াইজ পারচেস করার দরকার নেই। কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো, প্রচুর হেল্প পাবে। কারণ ফ্রি টেস্টও প্রচুর থাকে। তার সঙ্গে সঙ্গে অনেকে বলে যে স্যার প্রিভিয়াস ইয়ারের আমার কোশ্চেন দরকার, তো ওটা দেখবে স্টাডি মেটেরিয়াল ফ্রিতে আছে। তোমার যদি মনে হয় যে কিছু কিছু পিডিএফ ফাইল যেগুলো প্রিভিয়াস দিনের, সেগুলো তুমি পরপর পেয়ে যাবে এখানে। লাস্ট হচ্ছে মক টেস্ট। যদি এইগুলো কোনো কিছু দরকার না হয় তাহলে মক টেস্টটা তোমরা পারচেস করে নিতে পারো। মক টেস্টটা 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। 1 by 1 মক টেস্ট দেওয়া হচ্ছে। প্রিভিয়াস 50খানা মক টেস্ট আছে, 50টা মক টেস্ট অলরেডি আছে। 1 by 1 দেওয়া হচ্ছে প্রতিদিন অন্তর, অর্থাৎ সপ্তাহে 3 দিন করে তো মক টেস্ট মিনিমামই হচ্ছে, তার থেকে বেশি হবে। ফুল লেন্থের মক টেস্ট, একটু সিলেবাসটা এগিয়ে যাওয়ার পর তারপর ফুল লেন্থের মক টেস্ট নেবো। মক টেস্টে কিন্তু মেরিট করে নিলেই বুঝে যাবে, নিজেকে যাচাইও করতে পারবে যে আমি সত্যি ভালো জায়গায় আছি কিনা, পারফেক্ট জায়গায় আছি কিনা। তো মক টেস্ট এটা অন্যরকম একটা জায়গা। মক টেস্টটা আগে দুটো ব্যাচ যদি নিয়ে নাও তাহলে মক টেস্টটা ফ্রি থাকছে। আদারওয়াইজ যদি মক টেস্ট শুধু নিতে চাও তাহলে মক টেস্টটা এখান থেকে পেয়ে যাচ্ছ। এই গেল পুরো জায়গা। আমি তোমাদের আশা করি সমস্ত কিছু বোঝাতে পেরে গেছি। 1 by 1 বলেছি। জিস্ট করে যদি বলতে বলো তাহলে প্রথম কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে হবে না। 2 নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে 3 মাসের জন্য সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে রিজাইন করে দাও, ডিটাচ করো।
ফেসবুক ওপেনই করবে না, একবারও ওপেন করবে না, লগ আউট করে দাও, ডিঅ্যাক্টিভেট করে দিয়ে সাময়িক ডিঅ্যাক্টিভেট করে পরে আবার আসতে পারো। ইনস্টাগ্রাম তো কোনো মতেই নয়। এখন অনেকে আবার ইনস্টাগ্রাম আমাদের জেনারেশনের মানে ঠিক আগের ছেলেপেলেগুলো ইনস্টাগ্রাম ইউজ করতো না, রিসেন্ট দিনে দেখছি ইনস্টাগ্রামটা ইউজ করছে। তো সেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো। কোনো রকম ওয়েব সিরিজ দেখা যাবে না, কোনো রকম খেলা দেখা যাবে না, ক্রিকেট খেলা কোনো কিছু খেলা দেখা যাবে না। 3 মাস লাইফের সেরাটা যদি দাও তবেই হয়তো হতে পারে, আদারওয়াইজ কিন্তু কম্পিটিশন টাফ। তো 3 মাস যাদের মনে হচ্ছে যে না আমি দিতে পারবো, সাবজেক্ট বোঝা নিয়ে যদি আমাদের ক্লাস যদি জয়েন করো, সাবজেক্ট বোঝা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি বুঝতে পারবে, কিন্তু বার্ডেন তো আছে। কারণ 3 বছরের সিলেবাস যখন 3 মাসে কোনোদিন শেষ করতে বলে কেউ যে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে কি লেভেলের চাপ আছে সেটা বুঝতেই পারছো। তো অনেক কিছু বার্ডেন আছে, কিন্তু সেটাকেও মোটামুটি ওই বার্ডেনটাকে ওভারকাম করে এগিয়ে যদি যেতে চাও তাহলে প্রচুর পড়াশোনা করতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে একদম ডিটাচ হয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে হয়তো কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া যায়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের ডেসক্রিপশনের নিচের দিকেই পেয়ে যাবে, সেটাতে দেখে নাও। সেখানে চাইলে জয়েন করে থাকতে পারো, যদি ইচ্ছা না করে জয়েন করবে না। এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে। অনেক কথা বলার চেষ্টা করলাম, কভার করলাম, আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর হয়ে গেছে। কারণ এই মুহূর্তে যে কনফিউশন যেগুলো আছে, স্যার আমি কি পারবো না, এই ফোনের উত্তরগুলো দিতে দিতে সেটার আমি একটা জিস্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, চলো টাটা।